সায়েন্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আরও একবার তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের যে 3 অধ্যায়, মূলত 3 অধ্যায় নিয়েই এই টপিকের যে প্রাথমিক ধারণাগুলো, যেটা তোমাদের অধ্যায়ের শুরুতে একান্তভাবে জানা দরকার। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর বন্ধু, তোমাদের কাছে এটা সম্পূর্ণ একটি নতুন একটি টপিক। তোমরা যেহেতু 1 থেকে শুরু করে যদি আমরা 5 পর্যন্ত চিন্তা করি, তোমরা কিন্তু বীজগণিতের সাথে পরিচিত নও। তো এই জন্য এই টপিকটি তোমাদের কাছে একটি নতুন টপিক। তো এই টপিকের শুরুতে তোমাদের বেসিক কিছু ব্যাপার তোমাদের একান্তই জানা দরকার। আর সেটা হচ্ছে বীজগণিতের যে আমরা সংখ্যাগুলো যেগুলো দ্বারা বীজগণিতীয় অঙ্কগুলো করব, তার জন্য কি কি জানা দরকার। মূলত এই টপিকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং এই যে 6টি বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করব, এই 6টি বিষয় খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবে। তাহলে তোমাদের যে বেসিক ধারণাগুলো না জানলে তোমাদের বীজগণিত নিয়ে তোমরা সমস্যায় পড়বে, সেটা জানতে পারবে। অধ্যায়টি পূর্ণ সংখ্যার একটা অধ্যায়। তো পূর্ণ সংখ্যা কী, আর সংখ্যাকে চিনতে গেলে আমাদের অবশ্যই অঙ্ক জানা দরকার। এই জন্যই আমি প্রথম টপিকটি নির্ধারণ করেছি যে অঙ্ক কাকে বলে। তো দেখো, অঙ্কটা হচ্ছে গণিতের প্রতীক, মানে গণিতের যে প্রতীকগুলো দ্বারা আমরা সংখ্যা লিখি, সেগুলি মূলত অঙ্ক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 0 থেকে যদি 9 পর্যন্ত ধরি, এই 10টি গণিতের প্রতীক। এই প্রতীকগুলো দ্বারা এগুলাকে সংখ্যা প্রতীক বলা হয়। আবার চিহ্ন প্রতীক আছে, সেটা পরে আলোচনা করব। এই 10টি প্রতীক দ্বারাই কিন্তু আমরা বাস্তবে পূর্ণ সংখ্যা বলো, ভগ্নাংশ সংখ্যা বলো, যত ধরনের সংখ্যা আছে বাস্তবে, সকল বাস্তব সংখ্যায় লিখতে পারি। তো আমরা বাস্তব সংখ্যায় যাচ্ছি না, পূর্ণ সংখ্যা নিয়ে মূলত আলোচনা করব। তাহলে তোমরা যখন বীজগণিতের অঙ্ক করবে, তখন এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এগুলোকে কী বলবে। তো দেখো, তাহলে আমরা এটা বীজগণিতের ভাষায় বলবো এবং অবশ্যই সেটা ইংরেজিতে লিখবো, যেহেতু এটা বীজগণিত মানে এগুলো বাংলায়। বিশেষ করে যে এই যে সংখ্যা প্রতীক বা অঙ্ক যেটাকে বলছি, সেটা লেখা যাবে না। এটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10টি গণিতের সংখ্যা প্রতীক, এগুলোকেই অঙ্ক বলা হয়। আর এই অঙ্কগুলো যখন আমরা বাস্তবে কোনো কাজে লাগাই, তখন ওই অঙ্কটি সংখ্যায় পরিণত হয়। বন্ধুরা ভালো করে খেয়াল করো, অঙ্ককে যখন আমরা কোনো বাস্তবে কাজে লাগাবো, তখনই সেটা সংখ্যা। তার মানে এখানে যে আমি অঙ্কগুলো লিখেছি, এই অঙ্কগুলো প্রত্যেকেই কিন্তু সংখ্যা হতে পারে। আমার হাতে একটি কলম আছে, তাহলে 1, এর মধ্যে কিন্তু 1 আছে, তাহলে এই 1টাও কিন্তু একটি সংখ্যা। তো সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত কোনো অঙ্কের সামনে যদি সেটা একটি মাত্র অঙ্ক দিয়ে গঠিত হয়, তখন সামনে 0 বসিয়ে দেব, দিলে এটা সংখ্যায় পরিণত হবে। যেমন একটি কলম, অবশ্যই এটা 0, 1 লেখা দরকার। 0, 1, তার মানে এটা 1, এটা একটা সংখ্যা, কিন্তু এটা একটি অঙ্ক। ভালো করে খেয়াল করো, এটা একটি অঙ্ক, এটা একটি সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আবার যদি বলি, দেখো আমার কাছে 11টি চকলেট আছে, তাহলে 1-এর পর 1 দুটো অঙ্ক পাশাপাশি লেখা হলো এটা। তাহলে যখন আমরা অঙ্কগুলোকে পাশাপাশি লিখে যেটা তৈরি হবে, সেটাই মূলত একটা সংখ্যা। আমরা যেমন ABCD এগুলো পড়েছি। যেমন আমরা যখন পেন কথাটা বলবো, পেন ইংরেজিতে পেন মানে কলম, কলমটা PEN পাশাপাশি লেখে, P লিখি, তারপরে E লিখি, তারপরে N লিখি। তাহলে পেন যখন লিখে ফেললাম, এটা কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেল। ঠিক এইরকম যখন আমরা অঙ্কগুলোকে এইরকম পাশাপাশি লিখলে তখন সেটা সংখ্যা হবে। আমরা সংখ্যা যখন লিখতে যাব, অবশ্যই 1-এর অধিক অঙ্ক সেখানে থাকতে হবে। আর যেখানে একটি অঙ্ক আছে, সেখানে অবশ্যই সামনে একটা 0 দিতে হবে, তাহলে সেটা কিন্তু সংখ্যা হবে। তাহলে আশা করি অঙ্ক এবং সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো অঙ্ক যখন আমরা প্রয়োগ করব, তখনই সেটা সংখ্যা। যেমন আমরা ABCD পড়ি, এগুলো আমরা লেটার বলি। লেটারকে যখন প্রয়োগ করে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স তৈরি করি, তখন সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে। তো সেইটা এইরকম গণিতের ভাষায়ও তাই, আমরা অঙ্ককে যখন প্রয়োগ করব, তখনই সেটা সংখ্যা হবে। আর আমাদের বাস্তব জগতে এই 10টির বেশি কিন্তু অঙ্ক নেই। এই 10টি অঙ্ক দ্বারা পৃথিবীর সকল সংখ্যা তৈরি হয়েছে। তাহলে আমরা আশা করি অঙ্ক কাকে বলে অঙ্কটা বুঝতে পেরেছি। এরপর সংখ্যা কী,
আমি কিন্তু এখানে সংখ্যার ধারণাটাও তোমাদের দিয়ে দিলাম যে অঙ্ককে যখন আমরা প্রয়োগ করব তখনই সেটা সংখ্যা। তাহলে সংখ্যা কি সেটাও আমরা জানলাম। এরপর স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো লেখা হচ্ছে, এই সংখ্যাগুলোর মধ্যে যখন আমরা সংখ্যাগুলো এভাবে লিখব, ধারাবাহিকভাবে লিখব, এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা সাধারণত যে সংখ্যার সামনে কোনো চিহ্ন কিছু থাকবে না তখনই সেটা স্বাভাবিক সংখ্যা হবে। আর স্বাভাবিক সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো জানতে গেলে তোমাদের আরও বীজগণিতের কিছু চিহ্ন সম্বন্ধে জানতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা পাটিগণিতীয়ভাবে এটাকে যোগ চিহ্ন বলি, কিন্তু বীজগণিতে এটা বলবো আমরা এখন প্লাস। এটাকে আমরা বিয়োগ বলি, এটাকে বলবো মাইনাস। এইটাকে আমরা গুণ বলি, আর এখানে বলবো ইনটু। এইটাকে আমরা বলি ভাগ, কিন্তু বীজগণিতে এটাকে বলবো ডিভিশন বা ডিভাইডেড। আর এইটাকে আমরা সমান বলি, এখানে বলবো ইকুয়াল। ইকুয়াল বা ইকুয়াল টু। এই জিনিসগুলো তোমাদের বীজগণিতে এগুলোকে আমরা 1 2 3 4 0 ইত্যাদি বলবো, আর এগুলোকে প্লাস মাইনাস ইনটু ডিভিশন ইকুয়াল টু এগুলো বলবো। যেহেতু তোমরা বীজগণিতে প্রথম পদার্পণ করছো, এই জিনিসগুলো তোমাদের প্রাথমিকভাবে অবশ্যই জানতে হবে। তো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে যেটা সাধারণভাবে লেখা হয়, যে সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই সেটাই মূলত স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলো হতে পারে 12, 14, 16, 18, 20 ইত্যাদি ইত্যাদি, যার কোনো শেষ নেই। এখন দেখো, যখন আমরা সংখ্যা লেখার সময় যখন 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি লিখব, শূন্য সহ যখন কোনো সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সাথে যখন শূন্যটাকে অ্যাড করে দেব, তখন তাকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, যেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হলো সেটা হচ্ছে শূন্য সহ সকল সংখ্যাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা বলি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে কোনো সংখ্যার সামনে যদি আমরা মাইনাস চিহ্নটা অ্যাড করে দিই তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন -1, -2, -3, -4, মানে কোনো সংখ্যার সাথে যদি মাইনাস যুক্ত থাকে তখনই ওই সংখ্যাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর সংখ্যা রেখা, এইটা আমরা জানবো আজকের টপিকের লাস্ট যে সমস্যাটা, সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখাটা হচ্ছে একটা সরল রেখা আঁকাবো, আঁকায়ে এই রেখায় যদি আমরা সংখ্যাকে সেট করি তাহলেই তাকে বলা হয় সংখ্যা রেখা। তো সংখ্যা রেখায় মিডিল একটা বিন্দু ধরে তাকে 0 দিতে হয়, আর এখান থেকে বাম দিকে আসলে এটা ঋণাত্মক সংখ্যাগুলো বসবে, ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো বসবে, এবং নির্দিষ্ট ঘর পরপর আমরা, যেমন এটা 1, 2, 3, এটা -1, -2, -3 ইত্যাদি লিখলাম। আর এই পাশে দুই পাশে তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় এটা চলছে, এটার কোনো শেষ নেই, এটারও কোনো শেষ নেই। তাহলে এইভাবে সংখ্যা, একটা রেখার মধ্যে সংখ্যাকে স্থাপন করে যে রেখাটা বানানো হয় সেটাই সংখ্যা রেখা। 0টা থাকবে মিডিলে, এইদিকে মাইনাস, এইদিকে প্লাস, এবং 0 থেকে যত দূরে যেতে থাকবে মাইনাসের সংখ্যা তত বাড়তে থাকবে, তার মানে সংখ্যাটি ততই ছোট হতে থাকবে। আর 0 থেকে ডান দিকে যত যেতে থাকবে এখানে সংখ্যা তত বড় হতে থাকবে। তাহলে এইভাবে সংখ্যা রেখায় সংখ্যাকে স্থাপন করাটাই সংখ্যা রেখা। এরপর তোমাদের যে বইয়ের 3.1-এর যে সমস্যাগুলো আছে, পরের টপিকে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা সেই সমস্যাগুলো দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই যদি সমস্যাগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আশা করছি সকলকে